ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি বলে কিছু নেই, একেবারে সেই বাংলাদেশের কথা এখনকার কেউ বোধহয় চিন্তাই করতে পারবে না। ওই অবস্থায় উপরে দাঁড়িয়ে, একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যখন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্বাসনের কাজ শুরু করেন, পাশাপাশি প্রায় ৩৬,১৬৫টি প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন, 1973 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা উন্নয়নের নানামুখী উদ্যোগ গ্রহণ করেন, 1974 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের গঠন করেন, 1974 সালে তিনি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় গঠন করেন। সব থেকে বড় কথা যে আমাদের একটা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য তখনকার দিনে বাংলাদেশের সব থেকে একজন স্বনামধন্য বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদা, তার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন, যে বাংলাদেশের উপযুক্ত শিক্ষা নীতিমালা যেন প্রণয়ন করা হয়। এবং সেটা প্রণয়ন করা হয়েছিল এবং তিনি সেটা হাতে তুলেও দিয়েছিলেন, কিন্তু সেটা করে যেতে পারেননি। 1975 সাল 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট ভাইটি মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে ঘাতকরা হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই দিনে আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, যুবনেতা, মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আমার সেজপুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা, কৃষিমন্ত্রী আব্দুর আফসান নিবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার সেই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ভাগ্নে রিন্টু সহ সেই বাড়িতেও হত্যাযজ্ঞ চালায়। আমার ছোট বোন আর আমি আজকের দিনে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। বাংলাদেশের গণহত্যা এবং 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য। মা বোনেরা লাঞ্ছিত হয়েছে হানাদার পাকিস্তানিদের হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি 16ই ডিসেম্বর। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারপরই তাকে গ্রেপ্তার করা হয়, নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানীয় পাকিস্তানের কারাগারে। কিন্তু পাকিস্তানিরা যখন পরাজিত হয় এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তানের সেই ইহাইয়া সরকারের পতন হয়, নতুন সরকার আসে, তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি ফিরে আসেন তার প্রিয় স্বদেশ ভূমিতে 10 জানুয়ারি 1972 সালে। মাত্র 3 বছর 7 মাস সময় পান। এই একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা তিনি দিয়ে গেছেন। 126টা দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল।
আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদ আমরা পাই। বাংলাদেশটাকে গড়ে তোলার সেই ভিত্তিটা আজকে আমরা যখন যেখানে কাজ করতে যাই আমরা দেখি এই অল্প সময়ের মধ্যে সমস্ত আইন প্রণয়ন করা, নীতিমালা প্রণয়ন করা, একটা দেশকে গড়ে তোলা, সব কাজই কিন্তু তিনি করে গিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 1975 সালের 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, অবৈধভাবে যারা একের পর এক ক্ষমতা দখল করেছিল, তারা বাংলাদেশকে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি, বা শিক্ষার দিকে। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন তিনি গড়ে তোলেন, সেই সময় যেখানে যুদ্ধকালীন সময় কোনো খাদ্য উৎপাদন হয়নি এবং কোনো খাদ্য ছিল না, কারণ তারা পাকিস্তানিরা এমনভাবে সারা দেশে গণহত্যা এবং অগ্নিসংযোগ চালিয়েছিল, গোলা ভরা সমস্ত ধান সবকিছু পুড়িয়ে দিয়েছিল। ওই অবস্থার মধ্যেও স্কুল কলেজ বা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি যেমন পুনর্বাসন পুনর্গঠন করেন, সেই সাথে সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, কাপড় চোপড় কিনে দেওয়া, খাতা পেন্সিল কিনে দেওয়া, সমস্ত কিছু কিন্তু তখন বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিতরণ করেছিলেন। ভাবতে অবাক লাগে যে তিনি কিভাবে এই কাজগুলি করলেন। যাক, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করেই আমাদের পথ চলা। আমরা সেই থেকে চেষ্টা করেছি, যখনই প্রায় 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি। আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে, ওগুলো না শুনলেই যেন আমাদের ঘুম আসে না। সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত। আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের। আমরা অনেকগুলি পদক্ষেপ নেই, আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিং এর সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময়, খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে আছে মাত্র 2-3টা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার আইন আমরা পাশ করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি। গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না, অর্থাৎ 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি। আমরা প্রথম প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর। পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই, সেখানে 100 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম। সেটা ছিল আমাদের কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা, এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই। মাত্র একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমি আরো কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই। সেই সাথে 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, এই সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিই। আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় সেই সময় 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95 লক্ষ টাকা বৃত্তি বা অনুদান দেওয়া শুরু করি। সাথে সাথে আমরা বিনা পয়সায় তো বই দেওয়া, সেটাও আমরা তখন শুরু করেছিলাম। জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম, 2001-এ আমি সরকারে আসতে পারিনি, তখন বিএনপি সেটা বাতিল করে দেয়।
দিয়ে তারা আবার নতুনভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা আসলে উদ্যোগ না, কোনো নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি, এই ব্যবস্থাটি তারা নিয়েছিল। দ্বিতীয়বার 2009 সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের সুযোগ আসে আরো কাজ করার। আমরা শিক্ষা গবেষণা খাতে সব থেকে বেশি বরাদ্দ দেওয়া শুরু করি এবং 2010 সাল থেকে বছরে আমরা বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি। অনেকে সে সময় ভেবেছে এটা কি করে সম্ভব, কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে 2010 সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। ব্যান্সডক আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট 2015, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 2018, বাংলাদেশ উচ্চশিক্ষার কৌশলী পরিকল্পনা 2018 থেকে 2030, সেটা আমরা নীতিমালা প্রণয়ন করেছি। এবং লার্নিং বাই ডুইং নীতির আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021, তাও আমরা বাস্তবায়ন শুরু করেছি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া এবং লার্নিং অ্যান্ড আর্নিং, মানে শিক্ষা গ্রহণ করে যেহেতু উপার্জন করতে পারি, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা ফ্রিল্যান্সিং এর উপরে শিক্ষা দিয়ে অনেকে কাজের ফাঁকে ফাঁকে অর্থ উপার্জন করতে পারে, বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারে। একসময় এটাকে গুরুত্ব দেওয়া হতো না, সেই জন্য তাদের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট দিয়ে, এটাও যে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটাও আমরা স্বীকৃতি দিয়ে সে ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দেই। এর ফলে প্রায় 371টি কলেজ এবং 359টি স্কুল সরকারিকরণ করেছি, কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না। যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন 5,653টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত 1,710টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি, এবং নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা এবং তাদের সব ধরনের বরাদ্দ প্রদান করা এবং তাদের উন্নত করা সেই ব্যবস্থা করেছি। শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা স্কুলে যেখানে আমাদের ছেলেমেয়েরা একসাথে পড়ে বা সকলের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশরুম তৈরি করা, অর্থাৎ স্যানিটারি ল্যাট্রিন সহ ওয়াশরুম তৈরি আমরা করে দিয়েছি, যাতে আমাদের ঝরে পড়াটা কমে যায়। আজকে ঝরে পড়া আমাদের কমে গেছে, নাই বললেই চলে। পাশাপাশি আমরা 2009 থেকে এ পর্যন্ত 23টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 54টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি, টেক্সটাইল, মেরিটাইম, এভিয়েশন ও অ্যারোস্পেস, বেসরকারি খাতে ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি, কারণ কারিগরি শিক্ষা আমাদের আসলে অংশগ্রহণটা খুবই কম ছিল, এখন সেটা আমরা 17% বাড়িয়েছে। আমাদের লক্ষ্য আছে আরো বৃদ্ধি করা। আমাদের সরকারের সামাজিক খাতগুলোতে শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সব থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবারের বাজেটেও আমরা 94,770 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। তাছাড়া 2023-24 অর্থবছর এখানে বরাদ্দ ছিল 88,000
163 কোটি টাকা। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন সরকার গঠন করি আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%। প্রথমবারে এটা আমরা 65.5% উন্নীত করেছিলাম। 8 বছর পরে যখন আবার সরকারে আসি তখন দেখি আবার আমাদের সাক্ষরতার হার ওই 45% না, তার থেকে আরো 1% বেশি, 34% কমে গেছে। আমি ঠিক জানি না কেন এত বছরে কমে যাবে, বাড়ার তো কথা, বাড়েনি। যাক, 2009 আসার পরে আমরা যে উদ্যোগ নিয়েছি, এখন আমাদের 76.8% আমাদের সাক্ষরতার হার আমরা বাড়াতে পেরেছি। আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে কি, এত সুন্দর করে বোধহয় আমরা বক্তৃতা দিতে পারি না। এত সুন্দরভাবে অনুভূতিটা ব্যক্ত করে এবং বিভিন্ন দিকটা তুলে ধরা, প্রত্যেকের বক্তৃতা কিন্তু ভিন্ন ভিন্ন দিকটা উঠে এসেছে। আমি এই কথাগুলি শোনার পরে সত্যি কথা বলতে কি আমি খুব এখন স্বস্তি অনুভব করছি, এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে, ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, এটা আমি 2012 সালে প্রস্তুত করি, কারণ জাতির পিতা যে কথা বলেছেন যে দারিদ্র্যের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারি। আমার বাবা মা খুব বেশি একটা সম্পদ ছিল না, কিন্তু যেটুকুই ছিল, যেমন ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি আর সামান্য কিছু অর্থ যা পেয়েছিলাম, আমরা 2 বোন কিন্তু এটা একটা ট্রাস্ট ফান্ড করে জনতা সম্পত্তি জনতাকে দিয়ে দিয়েছি। পাশাপাশি একটা সেই ট্রাস্ট থেকে আমরা প্রথম মেধাবী ছাত্র, দরিদ্র ছাত্র সারা বাংলাদেশে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা বৃত্তি দেই প্রতি মাস হিসেবে, প্রতি 3 মাসে আমরা এই বৃত্তিগুলি দিয়ে থাকি। শুধু তাই না, এই ট্রাস্টে আমাদের অনেক ছেলে পেলে পার্ট টাইম কাজ করেও কিছু হাত খরচ জোগাড় করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। কারণ তখন তো একটা বৈরী পরিবেশ, কারণ আমরা তো সরকারি নেই, কিন্তু এই ট্রাস্টের মাধ্যমেই আমার ইচ্ছা ছিল যে সকলে আগে আমরা শিক্ষা সহায়তাটা করব। কাজে এরপর যখন সরকারে আসলাম তখন আমি যখন চারিদিকে অনেক খোঁজ খবর পাই যে অনেক মেধাবী ছাত্র ছাত্রী, বাবা মা দরিদ্র, পড়াতে পারে না, ভর্তি হতে পারে না, সেই দিকে চিন্তা করেই একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করলাম। যেমন প্রাইমারি পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি স্কুলের বৃত্তিটা মায়ের নামে সরাসরি আমরা পাঠিয়ে দিই। আর তাছাড়াও শিক্ষার জন্য বৃত্তি দেই, কিন্তু আমি ওটাই মনে করলাম যে শুধু শিক্ষারা যারা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী, তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা, এবং উচ্চ শিক্ষা একেবারে সব থেকে সর্বোচ্চ পর্যায়ে যাতে এই মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই, এবং পরবর্তীতে ওটা সিড মানি, পরবর্তীতে আরো কিছু অর্থ বৃদ্ধি করেছি, এবং এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপবৃত্তি প্রদান করেছি। আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে, এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম, কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। তবে আমি আমাদের ট্রাস্টের থেকে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে এই ফান্ডে আমি অন্তত 2 কোটি টাকা
আমরা অনুদান দেব, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। যদি আমার বোর্ড মিটিং এটা আলোচনা করতে হবে, আমি আমার ছোট বোন রেহানার সাথে আলোচনা করেই এটা আমরা দিয়ে দেব। কারণ আমরা নিজেরও বৃত্তি দিচ্ছি, কিন্তু আমি মনে করি যে এখানে দিতে পারলে সেটা আমাদের একটা আত্মতৃপ্তি হবে যে এই ফান্ডটা, এই ট্রাস্টটা তো আমি আমার বাবার নামেই আমরা করেছি। কাজে আমাদের এটাই ছিল যে আমরা চাই আমাদের কোনো জায়গা অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে, সেগুলি কুড়িয়ে আনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই জন্যই এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য দিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের বিভিন্ন উপবৃত্তি আমাদের বিভিন্ন খাতেও দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো প্রকল্পের মাধ্যমে যে ফান্ডগুলি দেওয়া হয়, একটা সময় প্রকল্প শেষ হয়ে গেলে তখন একটা অসহায়তা দেখা দেয়, সেটা যাতে না হয় আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরো বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। এটা আর কখনো কেউ নষ্ট করতে পারবে না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নেব। তবে বিভিন্ন মন্ত্রণালয় থেকেও, যেমন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এবং অনেক জায়গা থেকে দেওয়া হয়, সেগুলি চলমান থাক। কিন্তু এই প্রকল্প ভিত্তিক যে সমস্ত বৃত্তি বা কোনো দেশের একটা অনুদান পেলে সেখানে দেওয়া হয়, ওই জায়গা থেকে বের করে এনে আমরা আমাদের নিজস্ব ট্রাস্টের মাধ্যমেই আমরা আমাদের ছেলে মেয়েদের বৃত্তি দেব, যাতে করে এই মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী যে শক্তিটা, এটার জন্য আমাদের দেশের উন্নয়নের কাজে লাগতে পারে, সেদিকে আমরা দেব। আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি হতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত 7,790,2,78,090 টাকা উপবৃত্তি বা টিউশন ফিও প্রদান করা হয়েছে।